আমার পেজে যখন 1 লাখ ভালোবাসার মানুষ হয় তখন 20,000-এর উপরে একটা মেসেজ ছিল, সেটা হচ্ছে ভাই আপনার জীবনের গল্পটা শুনতে চাই। আমাদের সম্পর্কটা ছিল 5 বছরের। আমার বাসার ঠিক পাশের বাসাটা হচ্ছে ওদের, মানে আমার ফ্ল্যাট শেষ তো ওর ফ্ল্যাট শুরু। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া। হুট করে একদিন দাঁড় করায় বলে যে শোনো, আমার কেন যেন তোমার প্রতি আজকে কেমন যেন একটা ফিল কাজ করতেছে। প্রত্যেকদিন ওর জন্য দাঁড়ায় থাকতাম রাস্তায়। অনেক জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে মেয়েটা রাজি হইলো। রাজি হওয়ার পরে সবকিছু ঠিক চলতেছিল। বছর খানিক পরে 2 ফ্যামিলি জানাজানি হয়ে যায়। জানাজানি হওয়ার পরেই প্রতিনিয়ত আমাদের দুইজনকে মারধর দেওয়া হইতো, অনেক প্রচন্ড মার খাইছে দুইজনে। আমি যতবার ওরে জিজ্ঞাসা করতাম যে তোমার মারছে, ও ততবার একটা কথা বলতো, ধুর বলদ নাকি তুমি। কখনো এই সব জিনিস আমার সামনে আনে নাই, কখনো শেয়ারও করে নাই যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে। এভাবে আমাদের সম্পর্কটা চলতে চলতে 5টা বছর অ্যাটলিস্ট আমরা 2 ফ্যামিলির অনেক বুঝাই সুঝাই শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়। আমার কাছে মনে হচ্ছিল আমার দুনিয়াতে কোনো কিছুর আর আফসোস নাই, আমার কাছে সবকিছু আছে। যে মানুষটাকে ছোটবেলা থেকে ভালোবাসি, যে মানুষটাকে পাওয়ার আশা করছি, সেই মানুষটা আজকে আমার সাথে। আমাদের বাবা মা অনেক বেশি ভালোবাসতো আমাদের, মানে দুইজন যা চাইছি, যখন যেটা করতে চাইছি তাই করতে দিছে, কখনো কোনো বাধা দেয় নাই। ও সবসময় আমার একটা কথা বলতো যে আমি কপাল কইরা দুনিয়াতে কিছু পাই বা না পাই, আমি কপাল করে একটা বর পাইছি, আল্লাহ আমার একটা বর দিছে, আমি এতে অনেক খুশি, আমার আর কিছু লাগবে না দুনিয়াতে। বিয়ের 3 মাস 11 দিনের মাথায় আমাদের এখানকার রেল স্টেশনের কাছাকাছি আমাদের যাওয়ার একটা প্ল্যান থাকে। তো আমি রেল স্টেশনে ঢোকার পরই আমার গাড়ির স্পিড ছিল 30-35 এরকম সামথিং। তো পিছন থেকে একটা ছেলে ক্লাস 8-এ পড়ে, তো ছেলেটা 110-15 স্পিডে আসা আমাদের বাইকে লাগায় দেওয়ার পরে আমরা দুজনে ছিটে পড়ে যাওয়ার পরে গাড়ি পড়ে যাওয়ার সাথে সাথে সাইলেন্সারে লাগা কিছু কিছু জায়গা আমরা অনেক জায়গায় পুড়ে যায়। তো আমি হাঁটতে পারতেছিলাম না, আমি আপুর হাইটা তাড়াতাড়ি ওর কাছে যায় মাথাটা আমার কোলের উপরে রাখি আর তাড়াতাড়ি করে বলতেছিলাম যে কিছু হয় নাই, তাকাও আমার দিকে। ও আমার দিকে শুধু তাকাইছিল, কোনো কিছু বলে নাই। হাত থেকে ব্লাড পড়তেছিল, চুলা যায়। তখন আমি ওরে কোলে করে নিয়ে রিক্সা উঠে আমাদের এখানকার ক্লিনিকে নিয়ে যাই। ওইখানে ডাক্তার ছিল না, পরে সদর হাসপাতালে নিয়ে যায়। এর ভিতরে আব্বু আম্মু চলে আসে। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে বলে যে ওর ট্রিটমেন্ট এখানে দেওয়া পসিবল না, ওরে খুলনা নিয়ে যেতে হবে। খুলনা মেডিকেলে নিয়ে যাই। খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে ডাক্তাররা বলে যে 24 ঘন্টার ভিতরে যদি অপারেশন না করান তাহলে আর বাঁচবে না। খুব কষ্ট পাইতেছিল তখন, কিন্তু যতবার আমি ওর চোখের দিকে তাকায় বলতেছিলাম আমি আসি না, ও কোনো কিছু করতেছিল না। আমার ঠোঁট দিয়ে রক্ত পড়তেছিল, জাস্ট ওইটা দেখা ও কান্না করতেছিল। তারপর ওইখান থেকে প্রাইভেট হসপিটালে নিয়ে যাই, কারণ ওইখানকার নিউরোসার্জন, ঢাকার যে নিউরোসার্জন ছিল সে তখন খুলনায় ছিল গাজী মেডিকেলে, তখন ওইখানে নিয়ে যাই। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওর ট্রিটমেন্ট চলতেছিল। তারপর আমার শ্বশুর আইসা খুলনা নেভি হসপিটালে নিয়ে যায়। ওইখান থেকে সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে 17 দিন ট্রিটমেন্ট চলে, অপারেশন হয়। তখন আমি ঢাকা, আমি সকালে ফজরের নামাজ পড়তেছিলাম, রাতে ঘুম হয় নাই, খালি উল্টা পাল্টা স্বপ্ন দেখতেছিলাম। সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে আমি, তখন আমার কেন জানি মনে হতেছিল আমার সূরা ভালো লাগতেছে না। তো তখন আমার মাথা কাজ করতেছিল না। আমি তখন আল্লাহর কাছে খালি বলতেছিলাম, আল্লাহ ওই আমার বউটার উপর দিয়ে কোনো কিছু না হয়ে যায়, কার যা হবে হয়ে যাক, তুমি ওরে অন্তত সুস্থ করে দাও। আমি অসুস্থতার সময় এমন সময় আছে যে মানে আমি হাত যদি বাঁধতাম নামাজে তাহলে আমার হাত থেকে ব্লাড পড়তো। আল্লাহর কাছে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড একটা জিনিস চাইছে, আল্লাহ আমার বউটার তুমি ফেরত দিয়ে দাও। কিন্তু পারি না, আল্লাহকে খুশি করতে পারি নাই। আমি ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার জন্য, গোপালগঞ্জের দিকে আসার জন্য বাসে উঠছি। আমার কাছে মনে হইতেছিল যে আমার মানুষটা আমার পাশে বসে, আমার মনে হইতেছিল যে আমার সাথে সাথে যাইতেছে। আমার বুঝতে বাকি ছিল না যে ও আর নাই। আমি বাস থেকে নামার পরে দেখে সবাই বাস স্ট্যান্ডে দাঁড়ানো, আমার নিয়ে বাসায় গেল। আমি দেখি যে আব্বু গেটের সামনে দাঁড়ানো, আব্বু মনে জমা করে কান্নাকাটি করে দিয়েছে, বলতেছে আব্বু রে আমার মা নাই রে। আমার আব্বু, আমি যতদিন অসুস্থ ছিলাম 17 দিন, আমার আব্বু একটা ওষুধ পর্যন্ত আমার কিনে দেয় নাই। আমার আম্মু ওষুধ কিনে দিতে পারে। আব্বু বলছে যে আমার আম্মু যতক্ষণ না পর্যন্ত বাসায় সুস্থ আসবে ওরা দেখার দরকার নাই, ওর যা হবে হয়ে যাক, আমার মেয়েটা ঘরে আসতে পারে। আমার আব্বু ওরা তখন দেখছিলাম পাগলের মতো কান্নাকাটি করতে। বিকালের দিকে ওরা নিয়ে আসে, আমার দেখতে দিতে চায় নাই কেউ। আমি যখন আমার বউটারে দেখি
আমার ভালোবাসার মানুষটারে দেখি কি অজস্র পরিমাণে কান্না করছি। আমি এত ডাকতেছিলাম, আমার ডাকে সাড়া দেয় নাই। আমার যদি হালকা শুয়ের খোঁচা লাগছে, সেই মানুষটা পাগলের মতো চিৎকার করছে, আর আমি তার সামনে ভাইয়ের এতবার বললাম। আমি ভাবছিলাম যে এই গল্পটা আমি কখনো শেয়ার করবো না, সে একটা বার উত্তরও দেয় নাই। আপনার ভিতরে একটা ক্ষোভ থেকে যেত যে তার গল্পটা আমাদের শোনাইলো না।